মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। এবার তাহলে মূল গল্পে আসা যাক। আজ আমি আপনাদের পড়ে শোনাবো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি মজার গল্প। গল্পের নাম গন্ডগোল। রামি কেমন মেয়ে তাও কুমুদ জানে না, অথচ রামি একরকম তার বিয়ে করা বউ। খবর যা পাচ্ছে কুমুদ তা মোটেই ভালো নয়। রামির নাকি বিয়ে। গন্ডগোল মানেই হলো কুমুদ। তার গোটা জীবনটাই নানা গন্ডগোল গুবলেট আর কেলোর একটা যোগফল। বাপের দুটো বউ আর 13টা ছেলে মেয়ে, তার উপর বাপটা রগচটা, আর দুই মায়ের উস্তম কুস্তম ঝগড়া, সব মিলিয়ে করে নরক গুলজার। 13টা ছেলে মেয়ে যে যার মতো সন্ডাগুন্ডা বাঁদর গরু তৈরি হচ্ছে, আর কুমুদ ছিল তার মধ্যে আরো সরেস। মাস্টাররা মারতো, বাপ পেটাতো, মা ঠ্যাঙাতো, দাদা দিদিরাও উত্তম মধ্যম দিতে কুসুর করতো না। যাত্রা দলে নাম লেখাতে গিয়েছিল বলে অবশেষে ঠিক 14 বছর বয়সে কুমুদকে তার বাপ একবারে জুতো পেটা করে বাড়ির থেকে বের করে দিল। ভেবে দেখলো কাজটা ঠিকই হয়েছিল, বাপের তেমন দোষ দেওয়া যায় না। 14 বছর বয়সে আরো অনেক গুণ দেখা দিয়েছিল এই কুমুদের। বিড়ি খাওয়া, গাঁজা টানা, হাঁড়িয়া পচাও বেশ চলে যেত। তা নষ্ট হওয়ার পথে 14 বছর বয়সটা খুবই কাঁচা ছিল। আর তাছাড়া ভেবে দেখলে 13টা ছেলে মেয়ের মধ্যে এক আধটা কমে গেলে বাপের তেমন ক্ষতিও ছিল না। কে কার কড়ি ধারে। কুমুদ জুতো পেটা হয়ে যখন বাড়ি থেকে বেরিয়ে পড়লো, তখন চারিদিকে উদম উধাও পৃথিবী। যেদিকে খুশি যাও, যা খুশি করো, কারো কিচ্ছু বলার নেই। 14 বছর বয়সে সে একটা বেশ ভারী মজার ব্যাপার। তো প্রথম রাতটা সেই জল খেয়ে গাছতলায় কাটিয়ে দিল। বেশ লাগলো। একটু খিদে পাই এই যা মুশকিল। কুমুদ 4-5 গাঁও তফাতে গিয়ে এক বাড়িতে চা করে কাজ নিল। ঠিক 3 দিন বাদে ফাঁক বুঝে গিন্নিমার সোনার বালাটা হাতে কেটে পড়লো। তো মতি শাকরা তাকে খুব ঠকিয়েছিল। মাত্র 150 টাকা, তাও মেলা ঝোলাঝুলির পর তাকে দিয়েছিল। ধরিবাজ লোক বালাটা হাতে নিয়ে তার দিকে এক ঝলক তাকিয়ে বলল, এ তো চুরির মাল বাপু, ধরা পড়লে তোমারও হেনস্থা আমারও হেনস্থা। তো যাই হোক, 150 টাকায় কয়েকটা দিন একেবারে রাজার হালে কেটে গেল কুমুদের। তারপর সে আরো তফাৎ হতে লাগলো। 10-20 গাঁ আর দুটো গঞ্জ ছেড়ে ফুলপুরে বাসা কাটলো। তুচ্ছ কাজ, একটা পুরনো কালী মন্দির ঝাঁটপাট দেওয়া আর ধোয়া মোছার কাজ, মাইনে 5 টাকা, দুবেলা খাওয়া। এই কাজটা কুমুদ বেশ ভালোই লাগতো। খবরদারি করার লোক নেই, ছড়িদার নেই, আর খাটুনি এমন কিছু নয়। একদিন কালী মন্দির দুপুরবেলা এক ঝুব্বুস বাবাজি এসে হাজির। চটা জুটো, দাড়ি আর ময়লা রক্তাম্বর, তার গায়ে যা ভোটকা গন্ধ। তা বাবাজি নানা রকম হুঙ্কার ছেড়ে আর অং বং চিৎকার করে বেশ আসর জমাতে চেষ্টা করলো, কিন্তু সুবিধে হলো না। তারপর কুমুদকে ধরে পড়লো। এই, 2 টাকা দে, তোকে সাপ ধরা শিখিয়ে দেবো। 2 টাকার তখন মেলা দাম। কুমুদ রাজি হলো না। তো হতাশ হয়ে বাবাজি তখন নাটমণ্ডপে শুয়ে ভোঁস ভোঁস করে ঘুমোতে লাগলো। আর এমনই কপাল, ঠিক সেই সময় একটা গোখরো সাপ বেরোলো মন্দিরের দক্ষিণ কোণে। সবাই সাপ সাপ বলে চিৎকার করে উঠলো। আর সেই চেঁচামেচিতে বাবাজির ঘুম গেল ভেঙে। বাবাজি উঠে পড়লো। তারপর এলেম দেখালো বটে। সাপটা সবে নাটমন্দিরে নিচের ধাপে কিলবিল করে ঘাস জঙ্গলে পালাবার ফিকির খুঁজছিল। বাবাজি করলো কি, গিয়ে খপ করে তার ল্যাজটা ধরে সেটাকে তুলে ফেললো। অন্তত 2.5 হাতের একটা পাকা গোখরো। বাবাজি সাপটাকে হাতে ঝুলিয়ে পাকা চোখে সর্বাঙ্গ দেখে নিয়ে বলল, হুম, গাভীন আছে, পেট ভরা ডিম। তারপর চিমটে দিয়ে দুটো বিষ দাঁত উপড়ে সাপটাকে ফের ঘাস জঙ্গলে ছেড়ে দিয়ে কুমুদের দিকে চেয়ে বলল,
এই সবকটা ডিম যখন ফুটে বাচ্চা বেরোবে, তখন গরমের সময় ঘাসে পা দিতে পারবি না রে, ঠুকে দেবে। তো সাপের ভয় কুমুদের তেমন নেই। জন্মাবধি সাপ-খোপ নেই তার বসবাস। তবে বাবাজি বেশ খপ করে সাপটাকে যে ধরে ফেলল, তাতে সে বুঝল, হুম, বাবাজি বেশ এলেমদার লোক। তখন সে ৳২ কবুল করে বাবাজির কাছে সাপ ধরা শিখল ২ দিন ধরে। অবশ্য ৳২ হলো না। গাঁজার পয়সা, ভাতের ভাগও দিতে হলো। তো অভাবে পড়লে কুমুদ সাপ ধরে বেচে দিয়ে আসতো গঞ্জে। বিষ আর চামড়া ২ এরই কিছু দাম আছে, তবে তেমন কিছু নয়। বুড়ো পুরুতের মেয়ে পুতুলকে কুপ্রস্তাব দিয়েছিল বলে যে কি ঠ্যাঙানটা না ঠ্যাঙালো গাঁয়ের মোড়ল মাতব্বরা। তা হেনস্থার আর শেষ ছিল না। ভেবে দেখলে অবশ্য কুমুদ কাজটা খুব খারাপই করেছিল। পুতুল বড় ভালো মেয়ে। তো ঠ্যাঙানিটা খেয়েছিল বিকেল বেলায়। মেরে গাঁয়ের বাইরে একটা গাছতলায় তাকে টেনে ফেলে দিয়ে এসছিল। তার জ্ঞান যখন ফিরল, তখন রাত অনেক। গায়ে গতরে সাংঘাতিক ব্যথা, চোখেও ভালো দেখছে না। তো কিছুক্ষণ জিরিয়ে কুমুদ ফের গাঁয়ে ঢুকলো। সোজা কালীমন্দিরে গিয়ে কালীর নথ আর ২-৪টে বাসন নিয়ে চম্পট দিল। নথটা যে সোনার, সেটা জানা ছিল কুমুদের। তো এর পরের ঠেকটা বেশ ভালোই জুটে গেল কুমুদের। মানুষের মেলায় একটা চপের দোকানে সে তখন যোগানির কাজ করে। সেদ্ধ আলু মাখে, নেড়ো বিস্কুট গুঁড়ো করে, উনুনে হাওয়া দেয়, খদ্দেরকে চপ কাটলেট পরিবেশন করে, পাতা ফেলে, মেলায় মেলায় ঘুরতে হয়। তো দোকানের মালিক কিন্তু তেমন লোক সুবিধের নয়, একটু খেঁকি গোছের। তো নানুরে মেলায় এক খদ্দেরের নতুন সালে চা চলকে পড়ায় মালিক উঠে এসে তাকে ২-৩টে থাপ্পড় কষালো। কিন্তু শালওয়ালা লোক ভালো। প্রথমে গালাগাল করলেও মারধর দেখে সেই এসে মেটালো। কুমুদের খুব দুঃখ হয়েছিল সেদিন। মালিক চড়-থাপ্পড় দিয়েও ক্ষান্ত থাকেনি। তাকে সেদিন জবাবও দিয়ে দিয়েছিল। মালিকের সন্দেহ যে ফাঁক পেলেই কুমুদ পয়সা সরায়। কদিন ধরেই তাকে তাড়াও করছিল। তা মালিকের অবশ্য দোষ নেই, পয়সা কুমুদ সরাতো বটে। তা তখন কুমুদ আর কি করে, দোকান থেকে বেরিয়ে ফ্যাফা করে ঘুরে বেড়াচ্ছিল রাস্তায়। হঠাৎ একদিন সেই শালওয়ালার সঙ্গে দেখা। "এই যে খোকা, তোমাকে লোকটা তাড়িয়ে দিল নাকি?" "হ্যাঁ, তা আপনার জন্যই তো। চায়ের দাগ, ও তো দুধ দিলেই উঠে যায়। ঝুটমুট আমার চাকরিটা খেলেন।" তখন শালওয়ালা ভারী অপ্রস্তুত। বলল, তা বটে। তা তাহলে আর কি করা? চলো, আমার সঙ্গে চলো। মানুষকে নিরাশ্বাস দেখলে আমার ভারী কষ্ট হয় গো। তা সে শালওয়ালা বাড়িতে কয়েকদিন তোফা কাটলো কুমুদের। আসলে কি, শালওয়ালা তিনকুলে কেউ নেই। হরিগঞ্জ গাঁয়ে বেশ বড় বাড়ি, অবস্থাও ভালো। লোকটা স্কুলে মাস্টারি করে। আর নানা বায়ু আর বাতিকে ভোগে। আর ঘন ঘন হোমিওপ্যাথি ওষুধ খায়। কোথায় পয়সা রাখে তার বিভাগ ভুলে যায়। দুটো চাকর আর একজন রান্নার লোক যে কেন লাগে কে জানে। তো সে বাড়িতে থেকে বেশ ২ পয়সা আয় হতে লাগলো কুমুদের। খাটের বন্দোবস্তও বেশ ভালো। আর দুটো চাকর, রান্নার লোক আর কুমুদ, ৪ জনই হাত লাগাতো। বেশ জমে গেছিল ৪ জনে। সে শালওয়ালার নাম ছিল গিরিনবাবু। তা গিরিনবাবু একদিন তাকে ডেকে চুপি চুপি বলল, "শোনো কুমুদ, আমি ঠিক করেছি তোমাকে পুষিয়ে নেব। উইল করে আমার সমস্ত বিষয় সম্পত্তি যা আছে সব তোমাকে দিয়ে যাব। এক জ্যোতিষী আমাকে বলেছে কি জানো? আমার আয়ু আর বেশি দিন নেই।" কুমুদের কাছে এ প্রস্তাব তো স্বপ্নের মতো। সে তক্ষুনি রাজি হয়ে গেল। তবে পুষ্যি নেওয়াটা মুখোমুখি হলো। কাগজপত্রে কিছু লেখা থাকলো না। গিরিনবাবু মাথা পাগল লোক, তার খেয়ালও কম। কুমুদকে যে গিরিনবাবু পুষিয়ে নিয়েছেন, এ কথাটা কিন্তু তার ২ চাকর ভজা আর কানু একেবারেই বিশ্বাস করল না। ঠাকুর নন্দলালও গায়ে মাখল না। অথচ এদের উপরে খবরদারি করতে না পারলে তার পুষ্যি হই বা লাভটা কি? তবে গিরিনবাবুকে সে প্রকাশ্যে বেশ খোলা গলায় বাবা বলে ডাকতে শুরু করে দিল। গিরিনবাবুর হঠাৎ একদিন খেয়াল হলো, কুমুদের একটা বিয়ে দেওয়া দরকার। ব্যাস, সঙ্গে সঙ্গে তিনি পাত্রী খুঁজতে লোক লাগিয়ে দিলেন। গায়ে-গঞ্জে তার পাত্রীর অভাব নেই। মেয়ের বাপেরা সব মুখিয়ে বসে আছে। নবীগঞ্জের পরেশপালের মেয়ে রামিকে পছন্দ করে এলেন গিরিনবাবু। তারপর বেশ বাজনা-টাজনা বাজিয়ে ফস করে তার বিয়েও হয়ে গেল। রামি তখন নিতান্তই বালিকা।
ও ৯-১০ বছর বয়স। কথা ছিল বিয়ের পর বউ বাপের বাড়িতেই ২-৪ বছর থাকবে। কিন্তু গোলমালটা বাধলো অন্য জায়গায়। বিয়ের পর পরেশ পালের জ্ঞানের চোখ খুলে গেল। তার কাছে কুমুদ সজাত হলেও সে তো আর গিরিনবু ছেলে নয়, পুষ্যি। আর তার উপর কুমুদের নানা কীর্তিকাহিনীও ততক্ষণে চাউর হয়ে গেছে। পরেশ পাল এসে একদিন খুব হাত পা নেড়ে গিরিনবাবুকে ৫ কথা শুনিয়ে গেল। আর গিরিনবাবু সে অপমানের পর শয্যা নিলেন এবং ৩ দিন বাদে একদিন সকালে দেখা গেল ঘুমের মধ্যে গিরিনবাবু ইহলোক ছেড়েছেন। আর তার ৩ দিনের মধ্যে কোত্থেকে পিলপিল করে গিরিনবাবুর একগাদা ভাইপো ভাইঝির আগমন ঘটল। তারা এসেই সব বাড়িটি দখল করে ফেলল আর ঘাড় ধরে কাজের লোকেদের তাড়াতে লাগলো। কুমুদ তাদের অনেক বোঝানোর চেষ্টা করেছিল এই বলে, হ্যাঁ বাবা, সে আজ্ঞে কাজের লোক নয়, সে হলো পুষ্যপুত্তুর। আর এই কথায় তারা এমন হেসে উঠল যে সে আর কহতব্য নয়। কুমুদ তবুও গাঁই করছিল। তখন গিরিনবাবুর ভাইপোরা ধরে খুব আড়ং ধোলাই দিল তাকে, তারপর জুতো পেটা করে তাড়ালো। অবশ্য শুধু হাতে বিদায় নেওয়ার পাত্র কুমুদ নয়, ২০০ টাকা আগেই সে সরিয়েছিল, আর যাওয়ার সময় ২-৪খানা বাসন, একখানা অ্যালার্ম ঘড়ি, ৩ জোড়া জুতো সরিয়ে নিল। তা গিরিনবাবুর বাড়ি থেকে বেরিয়ে সে নবাবগঞ্জের শ্বশুর বাড়িতে একবার গিয়েছিল। পরেশপাল তাকে বারবাড়ি থেকেই কুকুরের মতো খেদিয়ে দেয়, স্পষ্টই বলে দেয় যে তার মেয়ে এখনো কুমারী আছে, সে তার আবার বিয়ে দেবে। কুমুদকে সে জামাই হিসেবে মানে না। তখন কুমুদ অবশ্য মাথা নেড়ে স্বীকার করে নিয়ে বলেছিল, না না, মানা উচিত নয়। সুখের পর দুঃখটা বেশ গায়ে লাগে, কুমুদেরও লাগলো। গিরিনবাবুর বাড়িতে তোফা কয়েকদিন কাটানোর পর ফের খিদের কষ্ট তার সহ্য হচ্ছিল না। কিন্তু গিরিনবাবু তো আরেকজন মাথা পাগল লোক না পাওয়া গেলে এসব সমস্যার সুরাহাও তো হয় না। কুমুদের ফেরেববাজি করে দিন কাটতে লাগলো। নোনাপুকুরের শ্মশানে একদল সন্ন্যাসী ডেরা গেড়েছিল। তারা সব হিমালয়ে থাকে, গঙ্গাসাগরে এসেছিল, ফিরে যাচ্ছে। তাদের কাছে জড়িবুটি কিছু পাওয়া যায় কিনা এই আশায় কুমুদ গিয়ে তাদের সঙ্গে ভিড়ল। গাঁজা সেজে দেওয়া, পা দাবানো, সবই করলো। কিন্তু বুঝলো যে সাধুগুলো কেমন কেপ্পন গোছে, কিচ্ছু ভাঙতে চায় না। ২ দিন বাদে সাধুগুলো ডেরা গোটালো। কুমুদও আশায় আশাতে সঙ্গ নিল, গায়ে ছাইটায় মেখে নিল। জটা হয়নি, তবু যথাসাধ্য ধুলো-টুলো ঘষে মাথারও একটা ব্যবস্থা করে ফেললো। কমণ্ডলু, শুল আর কৌপিনও ধারণ করে নিল। আর সাধু সাজলেও তো এদেশে কিছু রোজগার বাঁধা, তাই সাধুরাও তাকে তাড়ালো না। হাঁটতে হাঁটতে দুটো জায়গায় রাত কাটিয়ে পরদিন দুপুর নাগাদ যে গাঁয়ে পৌঁছলো সেটা কপালক্রমে নবীগঞ্জ, কুমুদের শ্বশুর বাড়ি। শ্মশানে সাধুরা ধুনি জ্বালিয়ে চায়ের জল চাপালো, আর কুমুদের উপরে হুকুম হলো তাকে দুধের জোগাড় করে আনতে হবে। মনটা বেশ ভালো ছিল না কুমুদের। তাকে সাধু হয়ে হিমালয়ে চলে যেতে হচ্ছে, নিজের বাপ তাড়িয়ে দিয়েছে, পাতানো বাপ পটল তুলেছে, শ্বশুর বাপ মুখ দেখতেও নারাজ। এখন ভরসা শুধু এই সাধু বাবা সকল। তারাও যে খুব বেশি ভরসা দিচ্ছে তাও না। তো এই বুড়ো সাধু বিবেচক তাকে অনেকবার বলেছে যে পাহাড়ের শীতে বাঙালিদের কিন্তু বেশ আমাশা হয়, আর সে আমাশা কিন্তু ওষুধে সারে না। আর সেখানে শীতও সাংঘাতিক, ডাল সেদ্ধ হয় না, কাঠ জোগাড় করতে দম বেরিয়ে যায়। শুনে খুব ভয় কাচ্ছে কুমুদ। একটা লোটা নিয়ে দুধ জোগাড় করতে বেরিয়ে শ্বশুরবাড়ির গাঁখানা বেশ ভালো করে শেষবারের মতো দেখে নিচ্ছিল কুমুদ। রামিকে তার ভালো মনে নেই। দেখা না দেখা করে তা কেটে তো গেল বছর চারেক হবে, সেই শুভদৃষ্টির পর। আর সেই সময় হ্যাজাকের আলোয় কচি মুখখানা যে কি দেখেছিল সেটা সে ভুলেই গেছে। এতদিনে তার ডাগরটি হওয়ার কথা, বিয়েও বোধহয় এতদিনে হয়ে গেছে। এদের অদেশা অনেক ঘুরল। চট করে শ্বশুরবাড়িতে গিয়ে হাজির হতে তার তেমন সাহস হলো না। সাধু দেখে সবাই তাকাচ্ছে, ২ জন পেট নামও করে ফেললো। গয়লা গাড়িতে পোটাক দুধ ভিক্ষেও সে পেয়ে গেল। ফেরার আগে শ্বশুর বাড়িটা একটু দেখে যেতে ইচ্ছে করছিল বড্ড। শেষ দেখা, ল্যাংটার নেই, বাটপাড়ের ভয়। তা লেংটি পড়ে শ্বশুরবাড়ি যেতে একটু লজ্জা ভাব ছিল তার, কিন্তু হিমালয়ের কথা ভেবে সেটা সে ঝেড়েই ফেললো। সে যখন সাধুই হয়ে যাচ্ছে, যখন তার আমার সাথে মৃত্যুই আছে হিমালয়ে, তখন আর ভয়টা কিসের? শ্বশুরবাড়ির ঝুমপুরাতার ছাওয়া ফটকের বাইরে দাঁড়িয়ে সে একটা পেল্লায় হাঁক ছাড়লো, জয় শিব শম্ভু।
কাজ হলো। একটা ঝি গোছের বয়স্কা মহিলা বেরিয়ে এসে ও মা গো বলে চেঁচিয়ে ভেতর বাড়িতে পালিয়ে গেল। তারপর বেরিয়ে এলো পরেশ পাল নিজে। বুকটা একটু কেঁপে উঠল কুমুদের। এখানে সুবিধা হবে না বাবাজি, সরে পড়ো। কুমুদ কটমট করে তাকিয়ে বলল, পাপি পাপি। পরেশ পাল একটু ভ্যাবাচা খেয়ে নিয়ে গেল। বলল, না মানে বাড়িতে অসুখ আছে বাবাজি, তো অসুখ থাকলে তো ভিক্ষে দিতে নেই। কুমুদ কিছুদিন যাত্রা করেছিল, রাবণ রাজার হাসিটা এবার এসে হাসলো। তারপর বলল, মরবি মরবি, সব ঝাড়ে বংশে মরবি। এই বলে পিছু ফিরতেই পিছনে একটা নারী কণ্ঠের আর্তনাদ সে শুনতে পেল। দাঁড়াও বাবাজি, দাঁড়াও, যেও না। কুমুদ ফিরে দেখলো তার শাশুড়ি, বেশ টসকালো চেহারা, হাত জোর করে বলল, বাড়িতে অশান্তি বাবা, আমার 15 বছরের মেয়েটা সদ্য বিধবা হয়ে শয্যা নিয়েছে। কুমুদ এমন হাঁ হয়ে গেল যে সে বলার নয়। বিধবা মানে? সে জলজান্ত বেঁচে থাকতে রামী বিধবা হলো কোন সুবাদে? সে হুঙ্কার ছেড়ে বলল, হ্যাঁ বটে, তা কি করে টের পেলি যে তোর মেয়ে বিধবা? না, ওই জামাইয়ের 2 বন্ধু ছিল, ভকু আর কালু, তারাই কাল বলে গেল কিনা জামাই নাকি মরেছে। কই ডাক দেখি তোর মেয়েকে, এরকম তো হওয়ার কথা নয়। হ্যাঁ, ডেকে আনায় বাবা, বসো। শাশুড়ি গিয়ে রামীকে ধরে ধরে নিয়ে এলো। রামীর পরনে ধুতি, মুখখানা নামানো, চোখের কোলে অনেক কান্নার চিহ্ন। ভারী খুশি হয়ে পড়ল কুমুদ। আনন্দে সে ঠ্যাং নাচাতে শুরু করলো। পরেশ পাল তাকে স্বীকার না করলে কি হবে? তার মরার খবরে মেয়ে তো বিধবা হলো, তবে হে হে, তাহলে এখনো তার দাম আছে, সবাই তাকে ঝেড়ে ফেলতে পারেনি। আর রামীকে দেখেও তার ভারী খুশি লাগছিল। তেমন রূপসী কিছু নয় বটে, তবে বয়সের টানে চেহারাখানা দিব্যি হয়েছে, চিপচিপে আঁটো গড়ন, মুখখানা ভারী মিষ্টি। পরেশ পাল অনেকক্ষণ ধরে চুপচাপ দেখছিল, সেটা লক্ষ্য করেনি কুমুদ। হঠাৎ চোখে চোখ পড়তেই চমকে উঠল, বলল, কল্যাণ হোক, আমি চলি। পরেশ পাল যদি চিনতে পারে তাহলে হয়তো ব্যাপারটা পুরো কেঁচে যাবে, তাই এরকমই থাক। সে বরং হিমালয়ে গিয়ে সত্যি সত্যি আমার সাথেই মরবে। তো এইটুকু তো জানা গেল যে তার অভাবে দুনিয়া অন্তত একজনও বিধবা হয়ে কান্নাকাটি করেছে। কুমুদ একটু জোরই হাঁটা দিয়েছিল, কিন্তু মাধবীলতা ফটক পেরিয়ে আমবাগানে পড়তেই পরেশ পাল তাকে গিয়ে ধরে ফেলল। এই যে বাবাজি। কুমুদ সভায় বলল, কাকে বলছিস? তোমাকেই হে। হ্যাঁ, চিনতে পেরেছি। আর চিনে লাভ নেই, আমি তো সাধু হয়ে হিমালয়ে চলে যাচ্ছি। পরেশ খপ করে হাতখানা চেপে ধরে বলল, ঘাট হয়েছে বাপু, ফিরে চলো। কুমুদ চোখ পাকিয়ে বলল, কোথায় ফিরে যাব? আমার কি আর যাওয়ার জায়গা আছে? পরেশ একটু থতমত খেয়ে বলল, না মানে ইয়ে, এখন না হয় আমার বাড়িতেই চলো, পরে না হয়। হ্যাঁ, পরে তো হিমালয়, না গো পরেশবাবু, সুবিধা হবে না। মেয়েকে তোমার বিধবা বলেই ধরে নাও। পায়ে ধরছি বাপু, আমি তোমার গুরুজন, তবু ধরছি। তা ব্যবস্থাটা কি হবে? ঘর জামাই রাখবো। বটে, শেষে ঘর জামাইকে চাকর মুনিষে অথম করে খাটাবে না তো? গরু চড়ানো, গোয়াল পরিষ্কার করা, খড় কাটা, মাঠের কাজ, এসব? আরে না না, আমি ভেবেই রেখেছি, তুমি হবে আমার ধান কলের ম্যানেজার। চলো। কুমুদের হঠাৎ ভারী লজ্জা করলো, বলল, তা লেংটি পরে যাব? পরেশ ধমক দিয়ে বলল, এতক্ষণ তো দিব্যি ছিলে, নাও, বরং আমার আলোয়ান খান একটু ঝুল ডেকে জড়িয়ে নাও, লোক পাঠিয়ে না হয় ধুতি জামা সব আনাচ্ছি। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আজ তাহলে আসি বন্ধু, খুব শিগগিরই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।